আমরা সাধারণত কত মূল্যমানের নোট দেখি, 1000, 2000, 5000, 10,000, 20,000, 15,000, 1 লক্ষ এরকম। কিন্তু আমি একটা নোট দেখাবো যেটা অনেকেই দেখেনি, অনেকে হয়তো চিন্তাও করেনি যে এত বড় মূল্যমানের নোট হতে পারে আর কি। সেটা হলো জিম্বাবুয়ের 100 ট্রিলিয়ন ব্যাংক নোট, $100 ট্রিলিয়ন। এটা জিম্বাবুয়ের। মাঝে জিম্বাবুয়ের যখন টাকার মান অস্বাভাবিকভাবে কমে যায় তখন তাদের এই ধরনের মূল্যমানের ব্যাংক নোট বের করতে হয়েছে। আর একটা মজার ব্যাপার, আমার কাছে যেমন জিম্বাবুয়ের সবচেয়ে বড় মূল্যমানের ব্যাংক নোট আছে, একই সঙ্গে পাশাপাশি সবচেয়ে ক্ষুদ্র মূল্যমানের, সবচেয়ে কম মূল্যমানের 1 সেন্টের ব্যাংক নোট আছে। একই দেশের দেখেন দুই প্রকার ব্যাংক নোট, একটা 1 সেন্ট 1 পয়সা আর একটা $100 ট্রিলিয়ন। এটা দেখাচ্ছে কি মূল্যমানটা 100 ট্রিলিয়ন ঠিকই বলছি, কিন্তু বাস্তবিক অর্থে এটা বাংলাদেশি টাকায় তখন মূল্যমান ছিল 350 টাকা মাত্র। এটা সবচেয়ে অবাক কাণ্ড, এটা মাত্র 350 টাকা ছিল। তাদের টাকার মানটা ওই সময় এত কমে গিয়েছিল আর কি। এটা পানামার ব্যাংক নোট। এটা একটা বৈশিষ্ট্য আছে, পানামার দেশটা এখন বর্তমানে আছে, কিন্তু আমাদের দেশে পানামার মাত্র একটা মাত্র নোট আছে আমাদের দেশে আর কোনো নোট নেই পানামার, এবং সেটা এই একমাত্র নোট আমাদের দেশে এখন আছে বাংলাদেশে, এবং বিশ্বে মাত্র কয়েক পিস এই নোট আছে। কেননা পানামাতে পানামার নিজস্ব নাম দিয়ে, নিজস্ব কান্ট্রি নেম দিয়ে কোনো নোট প্রচলিত নাই, কারণ মূলত US ডলার ইউজ করে আর কি। এই জন্য এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সাময়িক সময়ের জন্য এটা বের হয়েছিল, তার পরবর্তীতে এটা পাওয়া যায়নি আর কি। কুক আইল্যান্ডের ব্যাংক নোট, এটা সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি, 24 ক্যারেট গোল্ড। এটা দেখেন 24 ক্যারেট, এখানে মেনশন করা আছে 24K গোল্ড। এটা কুক আইল্যান্ডের রানীর ছবি দেওয়া, এই যে কুক আইল্যান্ডের ব্যাংক নোট। এবং এটা হলো প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেলের যে বিবাহ উপলক্ষে এটা বের করা হয়েছিল এই নোটটা স্পেশালি। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের, এখানে কিন্তু 8টা দেশে একই নোট চলে, কিন্তু চললেও প্রত্যেকটা দেশের কিন্তু ইন্ডিভিজুয়াল একটা মার্ক আছে যে এটা ওই দেশের নোট। যেমন এটাকে দেখেন বারকোড দিয়ে ব্যাংক নোট করা, এখানে দেখেন বারকোড দেখেন 5টা দাগ আছে। এটা অ্যাঙ্গুইলার নোট, এটা অ্যান্টিগুয়া নোট, দেখেন এই বারকোডটা ভিন্ন। এটা সেন্ট লুসিয়া, এটা সেন্ট ভিনসেন্ট। আপনারা হয়তো নামগুলো শুনবেন, ক্রিকেট খেলা যদি ওয়েস্ট ইন্ডিজে তখন দেখেন এই অঞ্চলগুলোতে ক্রিকেট খেলা এই শোনে। এটা ডমিনিকা, এটা সেন্ট কিটস, এটা গ্রেনাডা, এটা মন্টসেরাত। দেখেন প্রত্যেকটা বারকোড কিন্তু ভিন্ন। এই বারকোড দিয়ে কিন্তু এটা কোন দেশের নোট ইন্ডিভিজুয়াল এটা করা যায়, কিন্তু এটা এই 8টা দেশেই নোটটা কিন্তু প্রচলিত। বিভিন্ন মেলা উপলক্ষে অথবা অন্য কোনো অকেশনে বিভিন্ন দেশ স্পেশালি কিছু নোট ইস্যু করে, যেটা শুধুমাত্র ওই মেলা কিংবা ওই অনুষ্ঠানে ওই এরিয়ার মধ্যে শুধুমাত্র ব্যবহারযোগ্য আর কি। যেমন এখানে ওয়ার্ল্ড এক্সপো হয়েছে 88 সালে অস্ট্রেলিয়াতে, সেই উপলক্ষে ওখানে যে মেলা হয়েছে এই নোটগুলো বের করা হয়েছিল। এটা কিন্তু ওই মেলার মধ্যে যত স্টল আছে, ওই মেলার মধ্যে যত যা কিছু কাজে লাগবে এইটা কিন্তু নোট হিসাবে ব্যবহার করা যাবে, ওখানে ব্যবহার করা যেত। এটি হলো বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক নোট, আকারে সবচেয়ে বড়, মালয়েশিয়ার 600 রিঙ্গিত। এটা খুব লিমিটেড কোয়ান্টিটি বের হয়েছিল, জাস্ট অল্প কয়েকদিন ব্যাংকের মাধ্যমে তারা এটাকে বিক্রি করছে। না, এটা তো জেনুইন নোট। এটা 14.5 ইঞ্চি হলো এটা লম্বা, আর আড়াআড়ি ভাবে 8.5 ইঞ্চি আর কি। এটা একটা নোটের যে বৈশিষ্ট্য থাকা দরকার তার প্রত্যেকটা বৈশিষ্ট্য এখানে আছে। এটা খুবই এখন দুষ্প্রাপ্য, এখন পাওয়া যায় না, ইজিলি পাওয়া যায় না আর কি এই নোটটা। এটা হলো প্রচলিত নোটের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক নোট। এটা রাশিয়ার 500 রুবল। এটা 1912 সালে এটা বের হয়েছিল আর কি, মার্কেটে প্রচলিত ছিল। এটা দিয়েই আপনার সবকিছু ক্রয় বিক্রয় করা যেত আর কি। আর এটা হলো প্রচলিত মধ্যে সবচেয়ে ক্ষুদ্র ব্যাংক নোট। এটা হলো রোমানিয়ার 10 বানি ক্ষুদ্র ব্যাংক নোট। এটা 1917 সালের 10 বানি রোমানিয়ার। এটা ক্ষুদ্র ব্যাংক নোট কাগজের তৈরি। আর আরেকটা ব্যাংক নোট আছে, এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ইমার্জেন্সি বেসিসে এটা বের করা হয়েছে কার্ডবোর্ডের উপরে। মূলত এটাকে যেহেতু কাগজের তৈরি এবং এটা সিকিউরিটি সবকিছু, একটা নোটের যত বৈশিষ্ট্য সবই আছে, বিধায় এটাকেই গণ্য করা হয় বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ব্যাংক নোট হিসাবে। এটা আমি সংগ্রহ করছি, আমার বাইরের একজন সংগ্রাহকের মাধ্যমে। কলকাতার একজন সংগ্রাহক আছেন আমার খুব ঘনিষ্ঠ, ডাক্তার রূপম আলী, ওনার মারফত আমি এটা সংগ্রহ করছিলাম আর কি। আমি ব্যাংক নোট এবং কয়েন সংগ্রহ করি আর কি। আমি মূলত থিমেটিক কালেকশন করি, থিমের বাইরে স্পেশাল কিছু আইটেম আছে সেগুলো সংগ্রহ করি। ব্যাংক নোটের মধ্যে আমার অনেক থিম আছে, আবার থিমের বাইরেও বিশেষ বৈশিষ্ট্যের যেসব নোট আছে সেটাও আমি একটা কালেকশন করি আর কি। কালেকশন আসলে কি বাংলাদেশে কোথাও যাওয়া লাগে না, আপনি দেশে বসেই কিন্তু কালেকশন করা যায়, কারণ বর্তমানটা কিন্তু সারা যোগাযোগটা খুব সহজ। আপনি এখানে বসে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সোর্স থেকে আপনি সহজে সংগ্রহ করতে পারেন আর কি। আমিও আমার সোর্সটাও সেরকম, আমার বিভিন্ন দেশের ডিলার আছে, বাংলাদেশের ডিলার আছে, আমার বিভিন্ন দেশের আত্মীয় স্বজন আছে, বন্ধু আছে, তাদের মাধ্যমে ওইখান থেকে সংগ্রহ করি। সো আমার সংগ্রহের ওয়েটা বিভিন্ন রকম ভাবে আছে আর কি। জি, আমি থিমেটিক ভাবে বেশি পছন্দ করি আর কি, কেননা আমি যদি থিম না অনুযায়ী না যাই, আমি তো সারা বিশ্বের সব নোট তো সংগ্রহ করতে পারবো না, এটা সম্ভব না। সো যে কোনো কালেক্টরের উচিত তার একটা বিষয় নির্বাচন করে ওই বিষয়ের ভিতরে ভালো ভালো আইটেম কালেকশন কিংবা ওই বিষয়ে যা পাওয়া যাবে সবই সংগ্রহ করতে হবে, আদারওয়াইজ তার কালেকশনটা কিন্তু পূর্ণাঙ্গ পাবে না। সবকিছু অল্প 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 আছে, এটা কিন্তু বাস্তবিক অর্থে কিছুই না।